হ্যালো স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবলের নোটিফিকেশনের পর আজকে নতুন আরেকটা নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি। তোমরা স্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এর ফর্ম বেরিয়ে গেছে। কালকে বিকেলবেলাতেই বেরিয়ে গেছে, ঠিক কনস্টেবলের ভ্যাকেন্সি বেরোবার পরেই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে। যারা যারা বর্তমান দিনে পশ্চিমবঙ্গে পুলিশের চাকরির পরীক্ষার জন্য ইন্টারেস্টেড আছো তারা অতি অবশ্যই কিন্তু তাদের কিন্তু এই তিনটে পরীক্ষা কিন্তু ভীষণভাবে তাদেরকে কিন্তু উজ্জীবিত করেছে বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে পরপর তিনটে ভ্যাকেন্সি, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং তারপরেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। এই তিনটে ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি নিয়ে এসছে এবং পুলিশের চাকরির জায়গাতে কিন্তু একটা বলতে পারো ভ্যাকেন্সির জোয়ার এসছে। কি বলা যায়, আমরা আশা করতে পারি হয়তো কিছুদিনের মধ্যে আবার হয়তো কলকাতা পুলিশেরও সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি বেরিয়ে যেতে পারে। চলো তাহলে আজকে প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার সমস্ত ডিটেলসগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। কোথায় কি আছে ডিটেলসগুলো তোমরা প্রত্যেকেই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। আমি এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়গুলো কি দেখো, প্রথমেই দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট। সবাই প্রত্যেকেই দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টর আনআর্মড আর আর্ম ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চেই টোটাল নিয়োগ করা হবে এবং এখানে ভ্যাকেন্সির একটা টেবিল দেওয়া আছে। ইউআর বা জেনারেল যাদের তাদের ভ্যাকেন্সি দেওয়া আছে মেলদের ক্ষেত্রে 74, এটা কিন্তু আনআর্মড ব্রাঞ্চ, আর ফিমেলদের ক্ষেত্রে 45, আর আর্ম ব্রাঞ্চ হলে মেলদেরই অনলি 90। টোটাল ভ্যাকেন্সি ইউআরদের মেল এবং ফিমেল মিলিয়ে 209টা। এবং তারপরে দেখো ইডাব্লিউএস যেটা নতুন সংযোজন হয়েছে, আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, এবং সেটা কিনা আমাদের ডাব্লিউবিপি এসআইতেও এসে গেছে। কি আছে, ইডাব্লিউএস এর 16টা মেল, 10টা ফিমেল এবং 20টা আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে টোটাল 46। এবং এর অনুরূপভাবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ এবং ওবিসি বি প্রত্যেকের এখানে ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে। টোটাল 464 ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এবং কম বেশি এরকমই 500-র কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছর আসে বা কখনো 1000ও হয়, মোটামুটি এরকমই ভ্যাকেন্সি থাকে। চলো নেক্সট পার্ট কি আছে আমরা দেখে নিই। ইম্পর্টেন্ট পার্ট, নেক্সট যে পার্ট ইম্পর্টেন্ট আছে সেটা আমরা দেখে নিই। এখানে কিন্তু আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এতদিন অবধি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের বয়সের সীমা যেটা ছিল সেখান থেকে খানিকটা চেঞ্জ করা হয়েছে। কি করা হয়েছে দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি আমরা মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো কম্পালসারি থাকেই, কিন্তু 1/1/2024 এই সালের মধ্যে মানে এই ডেটের মধ্যে 20 বছর থেকে মিনিমাম 20 ম্যাক্সিমাম 30 অর্থাৎ 20 থেকে নিয়ে আপ টু 30 অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা কিনা আগে ছিল 20 থেকে 27 অর্থাৎ 3 বছর কিন্তু এখানে এজে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা বাড়তি সুযোগ, যারা কিছুটা বয়স বেড়ে যাওয়ার কারণে ফর্ম ফিল আপ করতে পারছিল না তাদের কাছে কিন্তু এটা তাদের কাছে বাড়তি একটা সুযোগ। 20 থেকে 30 বছর অবধি বয়সটা রাখা হয়েছে, বয়সের সীমাটা। আচ্ছা, এবং তারপরে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে। রিল্যাক্সেবল কত আছে, 5 বছর ছাড় আছে কাদের, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এসটিদের 5 বছর, আর 3 বছর হচ্ছে ওবিসিদের ছাড় দেওয়া আছে, ওবিসি এ এবং ওবিসি বি বোথ ক্যাটাগরি। তাহলে আমি যদি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করি তোমরা তাহলে বুঝতে পারবে। ইউআরদের ক্ষেত্রে কত, ইউআরদের ক্ষেত্রে 30, যদি আমাদের ক্যাটাগরি ওবিসি হয়, ওবিসি এ হয় অথবা ওবিসি বি হয়, যাই হোক না কেন ওবিসি এ অথবা ওবিসি বি বোথ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে যাবে 33। এবং এসসি এবং এসটি যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এটাই 35। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই বয়স সীমা কিন্তু তোমাদের যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা এখানে দেখাবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনে কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশনে লেখা আছে কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলে শুধুমাত্র মাধ্যমিক পাস ছিল, কিন্তু এখানে মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। মানে তোমাদের এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতেই হবে। গ্র্যাজুয়েট না হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কমপ্লিট করতে হবে এবং তোমাদের কাছে একটা ভ্যালিড সার্টিফিকেট চাই যে ইউ আর এ গ্র্যাজুয়েট, তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখি কি কি বলছে। এখানে সমস্ত পরীক্ষাতে পুলিশের চাকরির এই কম্পালসারি এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে যে তোমাকে স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাকে বাংলা কিন্তু পড়তে বলতে এবং লিখতে জানতেই হবে। ঠিক আছে, দার্জিলিং এবং কালিম্পং
এই জায়গার মানুষদের জন্য কিছু ছাড় দেওয়া আছে, এবং সেটা হচ্ছে 1961-এর যে অ্যাক্ট আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই অ্যাক্ট অনুযায়ী তাদের জন্য এটা রিল্যাক্সেশন আছে। বাকি সবাইকে কিন্তু বাংলা পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট যদি এইসব জায়গাকার হও তাহলে তাদের জন্য কিন্তু ছাড় আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আমরা কি দেখব? নেক্সট পয়েন্ট আমরা দেখব হচ্ছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। মিনিমাম তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট কি লাগবে? দেখো, মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকের কাছেই এখানে দেওয়া আছে। আমরা যদি এক এক করে এখানে দেখি, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি দেওয়া আছে, সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ অর্থাৎ ইউবিদের ক্ষেত্রে দেখো, যদি কিনা তুমি নর্মাল ক্যান্ডিডেট হও, মেল ক্যান্ডিডেট অর্থাৎ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস বা শিডিউল ট্রাইব যদি না হও, সেক্ষেত্রে 167, আর চেস্টের মাপ হতে হবে 79 এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এবং মিনিমাম ওয়েট 56, অ্যাজ ইউজুয়াল যেটা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে ছিল সেম। এবং এই ক্যাটাগরিভুক্ত হলে অর্থাৎ গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস বা শিডিউল ট্রাইব হলে সেটা হয়ে যাচ্ছে 160, এবং সেক্ষেত্রে বুকের ছাতিও তোমাদের 76 এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ওয়েট 52 কেজি। আর যদি তুমি আনআর্ম ব্রাঞ্চ হয়, এবং এটা যদি আর্ম ব্রাঞ্চ হও অর্থাৎ এবি আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটটা হয়ে যাবে 173, অর্থাৎ এখানে কিন্তু বেশি হাইট লাগছে, আর এখানে কিন্তু 163, অর্থাৎ বুঝতেই পারছো তোমরা আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে থেকে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটুখানি হাইটের মেজারমেন্ট বেশি লাগবে, এবং স্বাভাবিকভাবে বুকের ছাতির মাপও 86 এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এবং এখানে ওয়েটও 60 কেজি, একটু বেশি রিল্যাক্সেশন দেওয়া আছে। চলো ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ফিমেল এবং ট্রান্সজেন্ডারদের এখানে ডিটেলস দেওয়া আছে। ফিমেলদের ক্ষেত্রে কি দেওয়া আছে? ফিমেলদের ক্ষেত্রে দেওয়া আছে 160 সেন্টিমিটার, এবং এই ক্যাটাগরিভুক্ত যদি হও গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস বা শিডিউল ট্রাইব এসটি, তাহলে তাদের ক্ষেত্রে 155, এবং ওয়েটের ক্ষেত্রে 48 এবং 45। এবং যদি ট্রান্সজেন্ডার ক্যাটাগরির হও তাহলে ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের ডিটেলসগুলো। তোমরা এই ডিটেলসগুলো এখানে দেখতেই পাচ্ছ। আশা করি তোমরা এইটা কিন্তু অতি অবশ্যই ভালো করে ফোকাস রাখবে, কারণ এটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন লাগবেই তোমাদের। এই মেজারমেন্টগুলো যদি হয় তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তা নাহলে কিন্তু তোমরা লেখা পরীক্ষা পাস করে গেলেও আলটিমেটলি যখন ফিজিক্যাল মেজারমেন্ট হবে সেখানে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখি আমাদের কি বলছে। নেক্সট দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আমাদের কি হবে, আমাদের প্রত্যেক মেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু 800 মিটার রান আছে এবং সময় দেওয়া আছে মাত্র 3 মিনিট, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 400 মিটার এবং তাদের ক্ষেত্রে সময় আছে 2 মিনিট, এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কিন্তু 400 মিটার দৌড় এবং টাইম হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড। অর্থাৎ বুঝতে পারছো এগুলো কিন্তু পরীক্ষার পরে হবে। আচ্ছা, মেথড অফ রিক্রুটমেন্ট আমরা কি, তাহলে মেথডটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কি কি প্রসেস অনুযায়ী পরীক্ষাগুলো হবে। দেখো, সবার প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা প্রিলিমিনারি পরীক্ষা। দেখো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে, প্রিলিমিনারি একটা প্রথম পরীক্ষা হবে। এই প্রিলিমিনারি পরীক্ষায় কি থাকবে, ফুল মার্কস থাকবে 200 নাম্বার, এবং এই 200 নাম্বারের কোশ্চেনের মধ্যে 200 নাম্বারের মধ্যে টোটাল 100টা কোশ্চেন থাকবে। দেখো এখানে ফুল মার্কস টোটাল লেখা আছে 200, এবং সাবজেক্ট যে টপিকগুলোর উপরে হবে, জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে কিসের ওপরে, নাকি জেনারেল স্টাডিজের উপরে। তোমাদের 100টা কোশ্চেন থাকবে, কিন্তু জেনারেল স্টাডিজের উপরে 50টা কোশ্চেন, 50 নাম্বার থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে, এবং 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু এখানে 2 নাম্বার করে, অর্থাৎ 100টা নাম্বার 50টা কোশ্চেন, 50টা কোশ্চেন থাকবে জিকে থেকে, 25টা কোশ্চেন থাকবে জিআই থেকে বা যেটাকে আমরা রিজনিং বলি, এবং 25টা কোশ্চেন থাকবে ম্যাথ থেকে। অর্থাৎ এই প্রত্যেকটা কোশ্চেন 50 প্লাস 25 প্লাস 25 টোটাল 100টা কোশ্চেন, এবং প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু 2 নাম্বার করে, 200 নাম্বারের পরীক্ষা। আর ডিউরেশন টোটাল থাকবে হচ্ছে 90 মিনিটস, অর্থাৎ 1.5 ঘন্টার আমাদের কিন্তু মোট পরীক্ষা হবে। এবং কোশ্চেন পেপার থাকবে দুটো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ এবং বেঙ্গলি। পরিষ্কারভাবে এখানে লেখা আছে ইংলিশ এবং বেঙ্গলি ওয়েমার বেসড পরীক্ষা হবে। দেখো এখানে লেখা আছে ওয়েমার বেসড এমসিকিউ টাইপ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ এই দুটো টাইপের ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে কিন্তু কোশ্চেন থাকবে। আর নেগেটিভ মার্কিং কি প্রসেসে আছে, 1/4, অর্থাৎ 4টে ভুল গেলে এখানে মাইনাস হবে, অর্থাৎ প্রতি 4টে ভুল গেলে একটা কারেক্ট অ্যান্সারের যেটা মাইনাস নাম্বার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। প্রতি 4টে ভুল গেলে তোমাদের 2 নাম্বার করে ডিডাক্ট হয়ে যাবে। প্রতি 4টে কোশ্চেন ভুল যাওয়ার জন্য 2 নাম্বার করে কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। এরপরে প্রিলিমিনারি পরীক্ষার পরে তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে,
সেই মেরিট লিস্টে একটা কাট অফ থাকবে, সেই কাট অফ যারা যারা ক্লিয়ার করতে পারবে তারা কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট এই পরীক্ষার জন্য কল পাবে। আমরা ইতিমধ্যেই কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সিতে কী কী পরীক্ষা হয় সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি, অর্থাৎ এইগুলো নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। এখানে হাইট, ওয়েট, চেস্ট ইত্যাদি প্রথমে মেজারমেন্ট হবে এবং তারপরে তোমাদের পেট অর্থাৎ রানিংটা হবে, ঠিক আছে। এবং এই দুটো জিনিস যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমরা ফাইনাল কম্বাইন্ড পরীক্ষার জন্য তোমরা ডাক পেয়ে যাবে। অর্থাৎ যারা অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট of both PMT and PET shall be eligible to appear in the final combined competitive examination, অর্থাৎ যারা কিনা এই মাঠের যেটা তোমাদের PMT এবং যেটা PET এই দুটো পরীক্ষা যারা ক্লিয়ার করে নেবে, পাস করে যাবে, তারা কিন্তু ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কল পেয়ে যাবে। চলো আমরা নেক্সট ফাইনাল কম্পিটিটিভ পরীক্ষাটা কি পার্টে আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যেহেতু এটা সাব ইন্সপেক্টর র্যাঙ্কের পরীক্ষা, তো সেখানে কিন্তু ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হবে। প্রথমে থাকবে পেপার 1। পেপার 1-এ দেখো জেনারেল স্টাডিজ থাকবে, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক 100টা নাম্বার থাকবে, অর্থাৎ 50 নম্বর জেনারেল স্টাডিজ, 25 নাম্বার থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, আর 25 নাম্বার থাকবে অ্যারিথমেটিক। টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা, টোটাল 2 ঘন্টা টাইম থাকবে পেপার 1-এর জন্য। পেপার 2-তে কি থাকবে? পেপার 2-তে থাকবে হচ্ছে ইংলিশ, যেখানে কিনা 50 নম্বরের ইংলিশ কোশ্চেন থাকবে এবং 1 ঘন্টা সময়। আর পেপার 3-তে কি থাকবে? পেপার 3-তে থাকবে বেঙ্গলি বা হিন্দি, উর্দু, নেপালি যে ভাষাতে তোমরা পরীক্ষা দিতে চাও, এবং এটাও কিন্তু 50 নম্বরের পরীক্ষা এবং 1 ঘন্টা সময় থাকবে। অর্থাৎ এই তিনটে পেপার মিলিয়ে আমাদের নাম্বার কত দাঁড়াচ্ছে? 100 প্লাস 50 প্লাস 50, অর্থাৎ টোটাল নাম্বার যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হয়ে গেল 200 নম্বরের পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা আমাদের কত নম্বরের হচ্ছে তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফাইনাল পরীক্ষাটা আমাদের কিন্তু হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষায় কোশ্চেন আসে, যেরকম ধরো আমরা মাধ্যমিকে অঙ্ক করতাম, অঙ্কগুলো খুব সহজই থাকে, খুব বেশি লেন্দি থাকে না, বাট মাধ্যমিকের মতন অ্যাপ্রোচ দেখিয়ে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ শর্টকাট নিয়ম করে আমরা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে পারবো না। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বিশেষ কিছু ইতিহাসের উপরে, ভূগোলের উপরে, বিজ্ঞানের উপরে ছোট ছোট টপিক দেবে, সেটার উপরে তোমাকে লিখতে হবে, বা কোনো কারেন্ট সিচুয়েশন, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, কোনো ঘটনার উপরে তোমাকে টপিক দেবে, সেখানে লিখতে হবে। বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে কিন্তু তোমাদের যারা যেখানে এখানে ল্যাঙ্গুয়েজ, যে এই ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতে এবং ইংরাজিতে, এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি ধরে নিয়ে আমি বলছি, এখানে তোমাদের মূলত ট্রান্সলেশন দেয়, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই জাতীয় ট্রান্সলেশন থাকে, তারপরে প্রেসিস থাকে, প্যারাগ্রাফ রাইটিং থাকে, ড্রাফট রাইটিং থাকে ইত্যাদি, এই রাইটিংগুলো থাকে। এগুলো কিন্তু সমস্ত লাস্ট স্টেজ, অর্থাৎ একদম লাস্ট স্টেজে এই ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশনটা হবে, ঠিক আছে। এবং এই পরীক্ষাটা হয়ে যাবার পর তোমাদের 30 নম্বরের কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে। দেখো এখানে লেখা আছে 30 নম্বর। এখানে একটা কাট অফ মার্কস বার করবার পরে মিনিমাম কিছু সংখ্যক লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হয় ইন্টারভিউর ক্ষেত্রে। এবং এই 200 নম্বরের যে আমাদের পরীক্ষাটা হয়েছে ফাইনাল কম্পিটিটিভ পরীক্ষা, এবং তার সাথে আমাদের 30 নম্বর ইন্টারভিউ যোগ করে ফাইনাল যে রেজাল্ট তৈরি হয়, সেই রেজাল্টটা কিন্তু এই 230 নম্বর পরীক্ষার উপরে বেস্ট করেই কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো পুরো প্রসেসটা। তাহলে এই প্রসেসের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই পরীক্ষাটা হয়ে থাকে। তোমরা এখানে সিলেবাস দেখতে পাচ্ছ, এখানে সিলেবাসের ক্ষেত্রে কি কি জিনিসটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে প্রিলিমিনারি পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ যেটাই থাকো না কেন সেটা আছে। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল কম্বাইন্ড পরীক্ষার জন্য, অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে জেনারেল স্টাডিজে দেখো তোমাদের এই টপিক থাকে, লজিক্যাল রিজনিং লেখা আছে এবং অ্যারিথমেটিক লেখা আছে। তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই দেখবে, পুরো ডিটেলস পিডিএফটা তোমরা গো থ্রু করতে পারবে। এবং এখানে ল্যাঙ্গুয়েজের পেপারগুলোতে কি কি থাকবে সেখানেও কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। যারা কিনা প্রিলি কোয়ালিফাই করবে, তারপরে মাঠ কোয়ালিফাই করবে, তারপরে কিন্তু তারা এই পরীক্ষার জন্য ডাক পাবে। আচ্ছা, ভেরিফিকেশন, তারপরে এখানে বাকি সব কিছু মেডিকেল হয়ে যাবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট তোমরা পেয়ে যাবে। পরীক্ষার ফিস কিন্তু এখানে একটু বেশি লাগছে, অর্থাৎ কনস্টেবলের ক্ষেত্রে যেটা লাগতো সেটার থেকে একটু বেশি লাগছে। এখানে 250 টাকা কিন্তু নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিস লাগছে 250 রুপিস, আর প্রসেসিং ফি লাগছে 20 টাকা, অর্থাৎ টোটাল সময় টাকা লাগছে 270 টাকা। আর এসসি বা এসটি হয়ে গেলে তাদের শুধুমাত্র প্রসেসিং ফিস লাগবে, অর্থাৎ 20 টাকা তাদেরকে দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? প্রত্যেকের আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এখানে হাউ টু অ্যাপ্লাই, আমরা রীতিমতন আগেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। সেম ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইট দিয়ে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল, WBP কনস্টেবল, সেই ওয়েবসাইট দিয়ে কিন্তু আমরা
WBPSI এর জন্য আবেদন করতে পারি। আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু wbpolice.gov.in বা prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো। আশা করি তোমাদের পুরো ব্যাপারগুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আরও যদি ডিটেলস আলোচনা করতে চাও বা তোমাদের যদি বয়স সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে যে তুমি এলিজিবল হবে কি হবে না, তাহলে আমাদের কমেন্ট সেকশনে তোমরা লেখো, আমরা অতি অবশ্যই তোমাদের কিন্তু রেসপন্স করতে সাহায্য করব। ঠিক আছে, এখানে যাবতীয় ফর্ম ফিল আপের ডিটেলসগুলো দেওয়া আছে, কত কেবি ছবি লাগবে, কত কেবি সিগনেচার লাগবে ইত্যাদি, বা কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্তগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। এবং সবার লাস্টে দেখো তোমাদের এখানে যেটা দেওয়া আছে, সবার লাস্টে এখানে তোমাদের একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এডিটিং উইন্ডো। তো তোমাদের থাকবেই, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে এডিটিং উইন্ডো থাকে। এবং সবার লাস্টে তোমাদের দেখো একটা ফর্ম দেওয়া আছে, যারা EWS এর জন্য ফর্ম ফিল আপ করবে, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু ইন্টারভিউর টাইমে দেখাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর টাইমে কিন্তু এটা দেখাতে হবে, EWS ক্যাটাগরির যারা সুবিধা নিতে চাইছো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আমাদের আপকামিং দিনে পুলিশের চাকরির জন্য কিন্তু একটা জোয়ার এসে গেছে। প্রথমে এসেছিল, সবার প্রথম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ফুড এসআই এসেছিল। এই বছরের এই টেনিওরের বা এই সময়কালের মধ্যে সব থেকে বড় পরীক্ষা, তারপরে ক্লার্কশিপ এসছে, মিসলেনিয়াস এসছে, পিএসসি দ্বারা রিক্রুট করা হয়, এবং তারপরে একাধিক কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যেরকম ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, তারপরে WBPSI হয়েছে, হয়তো ভবিষ্যতে কলকাতা পুলিশ এসআইও আসতে পারে, এবং তাছাড়াও আরও অনেক রকম রিক্রুটমেন্টের কথা কিন্তু শোনা যাচ্ছে, যেটা কিন্তু আপকামিং কিছুদিনের মধ্যেই অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে চলেছে। অর্থাৎ সেই সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অর্থাৎ যদি আমরা একটা মেসেজের মধ্যেই, একটা স্লাইডের মধ্যেই পুরো নোটিফিকেশানগুলোকে সমস্তগুলোকে দেখার আমরা যদি একটু চেষ্টা করি, তাহলেই আমরা কিন্তু এখানে বুঝতে পারবো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের কী কী পরীক্ষা এখানে হতে চলেছে। দেখো এখানে কী কী পরীক্ষা হতে চলেছে, তোমরা একটা স্লাইডের মধ্যে সমস্তগুলো দেখার একটু চেষ্টা করো। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি লেখা আছে, এজ, অর্থাৎ কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 এজ, কলকাতা পুলিশদেরও 18 থেকে 30 এজ, এবং যদি তোমরা WBPSI ভরো তাহলে সেটার কিন্তু 20 থেকে 30 এজ। কোয়ালিফিকেশন প্রত্যেকটারই মাধ্যমিক পাস, কিন্তু যদি এসআই হয়ে যাও তাহলে কিন্তু গ্র্যাজুয়েট লাগবে। হাইট সবারই মিনিমাম 160 সেন্টিমিটার, যেটা কিনা নর্মালদের বলছি কোনো রিল্যাক্সেশন ছাড়া, এবং মেলদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 160। অর্থাৎ এই হাইটগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইকুয়াল। সিলেবাসও তাই, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জিআই, জিকে, ম্যাথ, ইংলিশ কম্পালসারি আছে। অর্থাৎ জিআই, জিকে, ম্যাথ, ইংলিশ হয় প্রিলিতে বা মেন্সে, সমস্ত জায়গা মিলিয়ে কিন্তু দেখতে পাবে তোমরা, সমস্ত জায়গাতে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো এই সাবজেক্টগুলো তোমাদের থাকবেই। আর ভ্যাকেন্সিও এখানে খুব ভালো ভ্যাকেন্সি আছে, 10,255 প্লাস, 3,734 প্লাস, এবং এখানেও 464 প্লাস, এই টোটাল ভ্যাকেন্সিগুলো আছে। আর লাস্ট ডেট নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট অর্থাৎ 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আর 5ই এপ্রিল 2024 অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো। আর কলকাতা পুলিশদের ক্ষেত্রে কিন্তু 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 29 মার্চ অবধি। আর WBPSI যেটা কিনা একদম নতুন নোটিফিকেশান, সেটার ক্ষেত্রে কিন্তু 10ই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপ চলবে কিন্তু, এটা সম্ভবত কোথাও ভুল লেখা আছে, এটা একটু দেখতে হবে, এটা সম্ভবত মে মাস অবধি চলবে, 16ই মেটাকে একটু কারেকশন করতে হবে। ঠিক আছে, এটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে। আমরা এটা কমেন্টে, আমাদের ভিডিওটার নিচে কমেন্টে আমরা এটা সঠিক যে টাইমটা সেটা মেনশন করে দেবো, তোমাদের কোনো অসুবিধা থাকবে না সেক্ষেত্রে। না তো আমি একটু দেখেও তোমাদেরকে বলে দিতে পারি, এই মুহূর্তে তোমাদেরকে দেখে বলাটা সম্ভব হচ্ছে না, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো এটার অ্যাকচুয়াল এজ। এটা আমার সম্ভবত মনে হচ্ছে এটা মে মাস হবে, 16ই মে অবধি তোমাদের ফর্ম ফিল আপ থাকবে, 10ই মার্চ থেকে 16ই এপ্রিল হবে। ঠিক আছে, 10ই মার্চ হবে, এটা 10ই মার্চ থেকে 16ই এপ্রিল অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা থাকবে, যতদূর মনে হচ্ছে। তাও কনফার্ম হয়ে যদি কোনো চেঞ্জেস হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু এটা ধরে রাখো 10ই মার্চ থেকে 16ই এপ্রিল অবধি থাকবে। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের একই সাবজেক্ট, একই সিলেবাসের উপরে বেস্ট করে কিন্তু 3টে পরীক্ষা চলে এসছে, এবং প্রত্যেকটারই কিন্তু 30 বছর অবধি তোমরা বয়সে ছাড় পাচ্ছ, এবং SC ST অফিস হয়ে গেলে আরও ছাড় পাবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এই পরীক্ষাগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। যারা মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলো হবে, সেগুলো না ভেবে শুধু মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্টগুলো আছে
সেগুলো যদি তোমরা আগে ভাবো যে হ্যাঁ আমাদের এটা ফুলফিল করছে, তাহলে অতি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে প্রিপারেশন নিতে শুরু করো। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য যে মাঠের দৌড় বা ইত্যাদির জন্য তোমরা অনেক সময় পাবে, সেগুলো আস্তে আস্তে তোমরা প্রিপারেশন নিতে পারো। এবং যাবতীয় লেখা পরীক্ষা বা রিটেন এক্সামের জন্য যদি কোনো গাইডেন্সের দরকার হয়, তার জন্য তোমাদের সাথে বিএসসিসিআই টিম আছেই। আমাদের এক্সপার্ট টিম এখানে আছে, সেখানে সাবজেক্ট যে স্পেশালিস্ট টিচার আছেন, তারা ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে তোমাদেরকে এখানে ক্লাস করানো হবে। ঠিক আছে, ইতিমধ্যেই অনেক ইউটিউবে তোমাদের ভিডিও তোমরা দেখতে পাবে, অনেক রকম পরীক্ষার কোশ্চেন আমরা সলভ করেছি ইতিমধ্যেই। তো সেই সমস্তগুলোকে গো থ্রু করো এবং নেক্সট আরও আপকামিং যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফোকাস রাখো। ধন্যবাদ।